চলে এসেছি চুঁচুড়ায়। চুঁচুড়ায় ঠিক এই সময়টায় শুরু হয় মা রাজরাজেশ্বরীর পুজো মহাসমারোহে। এটা আমার আনুমানিক 250-300 বছর পুজো, কিন্তু আমাদের টাইম থেকে আমরা দেখছি ওই 79 এখন এই বছরে পড়লো। জায়গাটার নাম গড়বাটি, আসলে গড়ের বাজার। গড় দিয়ে ঘেরা ছিল উত্তরচন্দ্রগড়ের এই অংশ, যাতে গঙ্গার সঙ্গে সরাসরি নৌকোয় এখানে আসা যেত। এবং এই গড়বাটি যে অংশে আমাদের মন্দিরটি, সেইখানে একটি হাট বসত। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। রয়েছি চুঁচুড়া স্টেশনে। আজ চুঁচুড়ায় এসেছি একটি বিশেষ কারণ এই সময় চুঁচুড়ায় কিন্তু 4 দিন ব্যাপী মহাসমারোহে উদযাপিত হয় মা রাজরাজেশ্বরীর আরাধনা। স্টেশন থেকে একটি টোটো নিয়ে আমরা রওনা দিলাম গড়বাটিতে। এই গড়বাটি অঞ্চলেই কয়েক শতাব্দী ধরে পূজিত হয়ে আসছেন মা রাজরাজেশ্বরী। বিশ্বযুদ্ধ এবং নানা রকম রাজনৈতিক কারণে বেশ কিছু বছর বন্ধ থাকার পর আবার 1948 খ্রিস্টাব্দ থেকে এই মা রাজরাজেশ্বরীর পূজা গড়বাটিতে শুরু হয়। সেই হিসেবে 2026-এ এই পুজো 79 বছরে পদার্পণ করল। কিন্তু পুজোটি তারও আগে বহু প্রাচীন। স্থানীয়দের মতে মা রাজরাজেশ্বরীর পূজা প্রায় 300 বছর ধরে গড়বাটির এই অঞ্চলে হয়ে চলেছে। মা রাজরাজেশ্বরী দেবী ত্রিপুরা সুন্দরীরই একটি রূপ, দেবী দশ মহাবিদ্যা ষোড়শী মূর্তি। মহাদেব এখানে শায়িত। সেই শায়িত মহাদেবের নাভি থেকে পদ্মফুল বৃন্ত সমেত বেরিয়েছে। তাতেই চতুর্ভুজা মা রাজরাজেশ্বরী লাল বেনারসি শাড়ি পরিহিতা, বা পায়ের উপর ডান পা রেখে তিনি বসে আছেন। চার হাতেই তার অস্ত্র, 2 হাতে তীর, অন্য হাতে অঙ্কুশ এবং বজ্র শোভা পাচ্ছে। সামনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পঞ্চানন, ইন্দ্র প্রভৃতি দেবতারা রয়েছেন এবং মায়ের 2 পাশে তার 2 সহচরী জয়া এবং বিজয়াও রয়েছেন। আসুন আমরা জেনে নিই মা রাজরাজেশ্বরী পূজার ইতিহাস। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি চুঁচুড়ায়। চুঁচুড়ায় ঠিক এই সময়টায় শুরু হয় মা রাজরাজেশ্বরীর পুজো মহাসমারোহে। দুর্গাপুজোর মতোই এই পুজো 4 দিন ব্যাপী হয়। আজ এই পুজোর ষষ্ঠী এবং আপনারা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর মা রাজরাজেশ্বরীর প্রতিমা, মা ত্রিপুর সুন্দরী, একেবারে 10 মহাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। এবং শোনা যায় যে যখন পৃথিবী জলমগ্ন ছিল এবং ব্রহ্মার সৃষ্টির ইচ্ছে হয়েছিল, তখন দেবীকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পঞ্চানন সমস্ত দেবতারা মিলে একেবারে সমুদ্র গর্ভের রত্ন সিংহাসন থেকে কাঁধে করে উঠিয়ে এনেছিলেন। সেই রূপেরই প্রকাশ এখানে দেখা যাচ্ছে। একেবারে মহেশ্বরের নাভি পদ্ম থেকে দেবী কিন্তু উদ্ভূত হচ্ছেন। আমরা এই পুজোর ইতিহাস সম্পর্কে জেনে নেব। আসুন আমরা জেনে নিই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমার নাম অংশুমান সিনহা। গড়বাটি আগে এটা উত্তর চন্দ্রনগর বলা হতো, বর্তমানে দক্ষিণ চুঁচুড়া 30 নম্বর ওয়ার্ডের গুরুশিবতলা পোস্ট অফিসের আন্ডারে অবস্থিত। এ পুজোর ইতিহাস বহুদিন ধরে চলছিল। বেশ কিছুদিন রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক আক্রমণ সব মিশিয়ে কিছুদিন বন্ধ ছিল। তারপর থেকে 1940-এর পর থেকে তখন যারা এই স্থানীয় লোক ছিলেন, শ্রীযুক্ত পাঁচুগোপাল শেখ
কৃষ্ণচন্দ্র পাঁচুগোপাল ঘোষ, কৃষ্ণচন্দ্র শেঠ, হরিনারায়ণ সিনহা, নরেনচন্দ্র পাল, এদের তত্ত্বাবধানে ওরা সব ঠিক করছিল মায়ের পুজো কী করে আবার চলে। জায়গাটার নাম গড়বাটি, আসলে গড়ের বাজার। গড় দিয়ে ঘেরা ছিল উত্তরচন্দ্রগড়ের এই অংশ, যাতে গঙ্গার সঙ্গে সরাসরি নৌকোয় এখানে আসা যেত। এবং এই গড়বাটি যে অংশে আমাদের মন্দিরটি, সেইখানে একটি হাট বসত। হাট মানে লোকের সমাগম। যখন এখানে হাট বসত তখন এই অংশে কতিপয় বাড়ি ছিল, বাকি সবই বন জঙ্গল বা বাগান ছিল। এখানে সেই সময় থেকেই আমাদের এখানে বাঘ পর্যন্ত আসতো, তার ইয়েও আমাদের কাছে নমুনা আছে। কিন্তু তারপর যখন পুজোর দিন ঠিক হলো, কাশ্মীর মানে আমরা চেক করেছি, মানে তদানীন্তন যারা বয়স্ক ভদ্রলোকরা ছিলেন তারা ঠিক করেছিলেন বারাণসী বা বেনারস থেকে সব পণ্ডিতদের এনে এই পুজোটা কিভাবে করা যায় তাদের মন্ত্র ইত্যাদি তার আনুষঙ্গিক যে চর্চা সেগুলোকে ঠিকমতো জানিয়ে নিতে। তখন কাশীর 5 জন পণ্ডিত এখানে এসেছিলেন এবং চন্দননগরেরও 2-1 জন পণ্ডিত মশাইরা ছিলেন। কেন শাস্ত্রজ্ঞানে সকলের সমান ক্ষমতা নেই, সেই জন্যেই এই যে মন্দির মায়ের দিয়ে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটা এক সময় অস্থির অবস্থায় পুরাকালে সেই সময় সমুদ্র গর্ভ থেকে রত্ন সিংহাসন থেকে কাঁধে করে বাঁ দিকতে দেখতে পাচ্ছেন ঠাকুরের মহেশ্বরের পাশেই রয়েছে ব্রহ্মা, তারপর পঞ্চানন, তারপর ইন্দ্র এবং সবশেষে বিষ্ণু রয়েছে। মায়ের দুপাশে তার সিংহাসনের পাশেই রয়েছে মায়ের ডান দিকে জয়া, বাঁ দিকে বিজয়া। মহাকালের পদ্মনাভি থেকে মাকে আরাধনা করে পদ্মের উপরে মাকে আনা হয়েছিল এই রাম আর রাজরাজেশ্বরী চতুর্ভুজা। আর তখন থেকেই এই পূজা চলে। যে অংশটায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এক সময় এই মন্দিরে যখন আর কি যে আমাদের নাটমন্দির তৈরি হতো, তাইতে খুঁড়তে গিয়েও খনন কার্য চালাতে গিয়েও দেখা গেছে মাটিটা কালো। সাধারণভাবে যে মাটির কালার, সেই কালারের সঙ্গে এই অংশের কালারের মিল নেই। কেন তখন ছিল ওপর থেকে বোম ব্লাস্ট করলে জাপানিদের, যাতে এর মধ্যে সুড়ঙ্গ মতন এতে মানুষ নিতে পারত। যদিও আবার বলছি, এই অংশের বসতি ছিল খুব পাতলা, অরণ্য সংকুল, যাতে বাঘ পর্যন্ত আসতো। এই অংশের পাশেই রয়েছে দেখবেন একটি মাঠ, সেই মাঠটাও 100 বছরের পুরনো হয়ে গেছে, কল্কি সংঘ মাঠ। আচ্ছা, কত বছরের প্রাচীন এই পুজো, একটু ইতিহাসটা? 300 বছর আগে এখানে যখন গড় দিয়ে বাঁধানো এখানে হাট বসতো, সেই হাটের যারা ব্যাপারী, তোরা ব্যাপারী বলতো বা এখন ব্যবসায়ী বলছি, তাদের থেকেই দাম সংগ্রহ করে পুজো, টাকার মুদ্রার থেকে দান সংগ্রহ করে পুজো হতো। সেই পুজোতে তখন হতো, কিন্তু বললাম আমাদের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা সবই কালক্রমে বন্ধ হয়ে গেছিল। তারপর থেকে এই 1940 সালের পর থেকে এইটা ভাবনা চিন্তা করতে করতে 1948 সাল থেকে টানা হয়ে আসে। স্বাধীনতার পর? হ্যাঁ, স্বাধীনতার পর না,
আপনি ঠিক আমি বলছি এখন থেকে 79 বছর, আজকে থেকে 79 ব্যাক করে নিন, আচ্ছা টানা হয়ে আসছে। আচ্ছা, বলছি তাহলে মূর্তি পুজোটা কি তখন থেকেই হতো না হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, মূর্তি ঘটে পুজো- হতো না এখন না না না, মূর্তিতেই হতো? মূর্তি হতো। আচ্ছা, আর এখন তো মাকে গয়না পরানোর ইয়ে হ্যাঁ, চলছে। চলবে। ছবিকে প্রতিমা শিল্পী এই যে, এই লালটু তোর ভালো নামটা কি রে? মুক্তিপাল। আপনি প্রতিমা শিল্পী? হ্যাঁ, আর এর আচ্ছা। মেয়ে হলো এবারে 11 পরীক্ষা দিয়ে 12 পরীক্ষা দিচ্ছে, সে সমস্ত ছোট থেকে আচ্ছা আচ্ছা, 5 বছর ধরে সেই চোখ কাঁকে। চোখ দিচ্ছে। ও দেখ, ধরুন 125 বছর আগেও এখানে নারী শিক্ষার ওই একটা আটচালা বেঁধে কয়েকজন যারা শিক্ষিত মানুষ, টোল যেটাকে বলে, টোল ছিল। টোল গোছের কথা না, শিক্ষিত মানুষদের অক্ষর গান, এই যে নারীদের অক্ষর গান শেখাবে, তখন তো অজগর আস্তে ওঠেনি কথাটা, কিন্তু তখন তারা নিজের নামটা সই করতে পেরেছিল। আচ্ছা, হ্যাঁ, আর তার মধ্যে আমার নিজের বড় পিসিমা, সে আজকে বেঁচে থাকলে হয়তো 137 বছর বয়স হতো। অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন মা রাজ রাজেশ্বরীর ইতিহাস এবং বহু প্রাচীন এই পুজো, কিভাবে এই পুজোর উৎপত্তি হয়েছে আপনারা তো সমস্তই শুনলেন, এবং বর্তমানে মায়ের এখন গয়না পরানো চলছে, আমরা দেখে নেব সেই দৃশ্য। 4 দিন ব্যাপী একেবারে দুর্গা পুজোর মতো কিন্তু মহা সমারোহে এখানে উদযাপিত হয় এই পুজো, এবং পুজোর সংলগ্ন স্থানে কিন্তু বিশাল মেলাও বসে, মেলাও ধীরে ধীরে বসতে শুরু করে দিয়েছে। আসুন তবে আমরা দেখে নিই মা রাজরাজেশ্বরী কীভাবে গয়না পরছেন এবং বাকি সব কিছু। সাথে থাকবেন এবং অবশ্যই যারা এই পুজো দেখতে ইচ্ছুক, আজকে ষষ্ঠী, কালকে থেকে একবারে মহা ধুমধামে সমারোহের সাথে সপ্তমী পুজো শুরু হয়ে যাবে, আপনারা চলে আসতেই পারেন। এবং চলে আসার জন্য কিভাবে আসবেন বলে দিই, চুচুড়া স্টেশন, সেখান থেকে টোটো বা অটো করে আপনারা খুব সহজেই এই গড়বাটি রাজরাজেশ্বরী মায়ের পুজোর স্থানে চলে আসতে পারেন। সাথে থাকুন। চন্দননগর থেকেও টোটো করে আসতে পারেন, চন্দননগর থেকেও কিন্তু টোটো করে আসতে পারেন, নৈহাটি থেকে লঞ্চ বেরিয়ে আসতে পারেন, আচ্ছা। জগদ্দলপুর থেকে জগদ্দল পার হয়ে আসতে পারেন। তো আপনারা শুনে নিলেন, আপনারা কিন্তু যে যে স্থান থেকে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে চলে আসতে পারেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে থাকুন আমার সাথে, আমরা দেখে নেব মা রাজ রাজেশ্বরীর আরাধনা কীভাবে হচ্ছে এই চুচুড়া গড়বাটি অঞ্চলে। আপনারা শুনলেন, পুরাণে কথিত আছে বিশ্ব ব্রহ্মাণ্ড যখন একসময় জলের তলায় নিমগ্ন ছিল এবং সৃষ্টির ইচ্ছা প্রকাশ করেছিলেন ঈশ্বর, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, পঞ্চানন প্রভৃতি দেবতারা মিলে সমুদ্র গর্ভের যে রত্ন সিংহাসন, সেখানে অধিষ্ঠিতা মাকে কাঁধে করে তুলে নিয়ে এসেছিলেন জলের উপর, এবং তারপর তার আরাধনা করেছিলেন। মায়ের কৃপায় বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী জীব জগতে প্রাণ সঞ্চার হয়েছিল। এই কাহিনীর উপর ভিত্তি করেই দেবীর এই অপূর্ব সুন্দর রূপ, এবং প্রায় কয়েক শতাব্দী ধরে বুড়ো শিবতলার গড়বাটি অঞ্চলে রাজরাজেশ্বরী মাতার যে পূজা হয়, সেই মূর্তির রহস্য এই কাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন 4 দিনের পূজার সময়সূচি। দক্ষিণমুখী পাকা দালান রীতিতে তৈরি মা রাজরাজেশ্বরী মন্দিরের একপাশে একটি শিবলিঙ্গ আছে, কারণ মা যেখানে থাকবেন শিব তো সেখানে থাকবেনই। এবং আপনারা দেখতে পাচ্ছেন মায়ের কিন্তু গয়না পরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। স্বর্ণালঙ্কারে সজ্জিত হবেন মা, ইতিমধ্যেই সেই কাজ করছেন প্রতিমা শিল্পী। মায়ের পূজা কিন্তু এখানে সম্পূর্ণ বৈষ্ণব মতে হয়, কোনো রকম বলিদানের প্রথা নেই। প্রতি ফাল্গুন মাসের সপ্তমী তিথিতে মায়ের এই পূজা শুরু হয়। পুজোকে কেন্দ্র করে এখানে একটি মেলাও বসে, এবং সন্ধে যত নামতে শুরু করেছে মেলায় কিন্তু দোকানপাট বসতে শুরু করেছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু মহা সমারোহে ঢাকের আওয়াজের সাথে দেবীর আরাধনা শুরু হয়ে যাবে। আপনাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো এবং তারপরে আবার আমরা ফিরে যাব মন্দিরে। গয়না পরার পর মাকে কেমন দেখাচ্ছে
তা দেখার জন্য। তবে আপনারা সাথে থাকুন, আমরা একটু মেলা ঘুরে দেখি। মেলা যদিও এখনও পুরোপুরি বসেনি, আমরা সন্ধেবেলায় মেলা যখন আপনাদের দেখাবো তখন দেখবেন এখানে কত বড় মেলা বসে। আর কিছুক্ষণ পরে মায়ের গয়না পরানোর কাজ শেষ হয়ে যাবে। তারপর সন্ধেবেলা ঢাকের বোলের সাথে বহু বহু মানুষ, দর্শনার্থী ভক্তরা চলে আসবেন মন্দিরে দেবীকে দর্শন করতে। আপনারা কিন্তু অবশ্যই থাকবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের যাদের সম্ভব হচ্ছে তারা অবশ্যই কিন্তু চলে আসবেন। আমরা আবার ফিরে এলাম মন্দিরে। দেখুন মা রাজ রাজেশ্বরীর অপূর্ব রূপ। মা শালঙ্কারা স্বর্ণ মুকুটে সোনার অলংকার পরে মায়ের থেকে যেন একেবারে চোখ ফেরানো যাচ্ছে না। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে মাকে। এই অপূর্ব প্রতিমাটির রূপদান করেন প্রতিমা শিল্পী মুক্তি পাল, আপনারা তো শুনলেনই। এবং সব থেকে বড় ব্যাপার যেটি, এই প্রতিমায় চোখ দান করেন কিন্তু মুক্তি পালের মেয়ে মৌপিয়া পাল। শিল্পী মুক্তি পাল তিনি মায়ের গয়না পরিয়ে দিচ্ছেন এবং ধীরে ধীরে দেখুন মায়ের রূপ কেমন জীবন্ত হয়ে উঠছে। এই গড়বাটি অঞ্চলটি কিন্তু আগে ফরাসিদের অধীনে ছিল। চুঁচুড়া যখন ইংরেজরা দখল করলো তখন এটি হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্ভুক্ত হয়। 1741-42 খ্রিস্টাব্দ নাগাদ চুঁচুড়ায় বর্গী আক্রমণের কারণে এই গড় বা পরিখা কাটা হয়েছিল। গড়ের ধারে বাটিস্থ যে অঞ্চল বা পাড়া বা গ্রাম তাকেই বলা হয় গড়বাটি। আজকে আজকে আমাদের ষষ্ঠী, আজকে মাকে গয়না টয়না পরানো হবে, প্লাস মায়ের স্মৃতিতে সিঁদুর লাগানো হবে, প্লাস একটা অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান একটা আছে। আর আগামীকাল সপ্তমী, সপ্তমীতে আমাদের পায়েস ভোগ হয়। তারপরের দিন অষ্টমী, অষ্টমীতে আমাদের কুমারী পুজো হয়, হ্যাঁ। আর নবমীতে আমাদের সপ্তশতী যজ্ঞ হয়। এটা আমাদের সবচেয়ে উল্লেখনীয় জিনিস যাকে বলে। তো যাই হোক, এই 3 দিন আমাদের এখন চলবে। আর বৃহস্পতিবারে আমাদের বিজয়া দশমী। আমাদের এখান থেকে প্রসেশন সমেত আমরা ঠাকুর নিয়ে আমরা চারদিকে ঘুরবো। এটা আমার আনুমানিক 250-300 বছর পুজো, কিন্তু আমাদের টাইম থেকে আমরা দেখছি ওই 79 এখন এই বছরে পড়লো 79। তার আগে ঘট পুজো না, তার আগে এত বড় মন্দির ছিল না বটে, কিন্তু একটা মোটামুটি চালা হিসেবে পুজো হতো। আমার নাম হচ্ছে ঝুনু ব্যানার্জি।
আসছে। আর আগামীকাল সপ্তমী, সপ্তমীতে আমাদের পায়েস ভোগ হয়। তারপরের দিন অষ্টমী, অষ্টমীতে আমাদের কুমারী পুজো হয়, হ্যাঁ। আর নবমীতে আমাদের সপ্তশতী যজ্ঞ হয়। এটা আমাদের সবচেয়ে উল্লেখনীয় জিনিস যাকে বলে। তো যাই হোক, এই 3 দিন আমাদের এখন চলবে। আর বৃহস্পতিবারে আমাদের বিজয়া দশমী। আমাদের এখান থেকে প্রসেশন সমেত আমরা ঠাকুর নিয়ে আমরা চারদিকে ঘুরবো। এই কত বছরের পুজো? এটা আমার আনুমানিক 250-300 বছর পুজো। কিন্তু আমাদের টাইম থেকে আমরা দেখছি ওই 79 এখন এই বছরে পড়লো 79। তার আগে কি ঘট পুজো হতো? তার আগে ঘট পুজো না, তার আগে এত বড় মন্দির ছিল না বটে, কিন্তু একটা মোটামুটি চালা হিসেবে পুজো হতো। আপনার নাম কত? আমার নাম হচ্ছে ঝুনু ব্যানার্জি। আচ্ছা, আপনি পুজো কমিটি? আমি মন্দিরে থাকি। হ্যাঁ। মায়ের সিঁদুর দান করা হচ্ছে এবং উপবিত ধারণ করানো হচ্ছে এবং তারপরে ফুলের মালা দিয়ে মাকে সাজানো হবে। আপনারা দেখলেন এই গড়বাটি অঞ্চল, উত্তর চন্দননগর। এখানে কিন্তু মহা সমারোহে উদযাপিত হবে আগামী 4 দিন ব্যাপী রাজরাজেশ্বরী মায়ের আরাধনা হবে। আপনারা দেখলেন রাজরাজেশ্বরী মায়ের আরাধনা কিন্তু মহা সমারোহে শুরু হয়ে গিয়েছে গড়বাটিতে। আগামী 4 দিন, আজকে ষষ্ঠী এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে এই আরাধনা চলবে। মায়ের
উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে এবার আমাদের ফেরার পালা। তবে ফেরার আগে আমরা মন্দির সংলগ্ন যে বিশাল মেলা বসে সেই মেলাও ঘুরে দেখব। থাকুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখবেন মেলাটি। এই মা রাজরাজেশ্বরী যে পূজা হচ্ছে তার পাশেই একটি রাধারমণ জিউর মন্দির রয়েছে। এই আঁকড়ায় আপনারা এসে কিন্তু ঠাকুরকে দর্শন করে যেতে পারেন। এখানে রয়েছে রাধারমণ জিউ এবং গৌর নিতাইয়ের অপূর্ব সুন্দর বিগ্রহ।
আর খুবই কাছে রয়েছে চন্দননগর। আপনারা কিন্তু টোটো নিয়ে রাজরাজেশ্বরী মন্দির থেকে চলে আসতে পারেন চন্দননগরে। 15 টাকা মতো টোটো ভাড়া নেবে। চন্দননগরে গঙ্গার ধারের অপূর্ব সুন্দর এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমরা বুঝতে পারি ভিডিওগুলো আপনাদের ঠিক কতটা ভালো লাগছে। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।